তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আপনার বাবরকে এবং পিন্টুকে, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। এই ঘটনা ঘটেছে 2004 সালে। 2004 সালে তৎকালীন সরকারের অধীনে একটা তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্ট হয়নি। 8 সালের 9 জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়। ওই তদন্ত রিপোর্টে 28 জনকে আসামি করা হয় এবং 61 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয়। এই তদন্তে এসে আরও 30 জনকে নতুন সাক্ষী করা হয়, আসামি করা হয়। দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে। আদালতের সামনে প্রথম প্রশ্ন, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনস্পিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। ইন্টারেস্টিং হলো বাবর সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে, কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছে নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছে। এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই, অবশ্যই 21শে আগস্টে যা হয়েছে উই অল আর সিম্প্যাথেটিক টু দ্যাট। 21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকে আসামি করা যাবে না, এইটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয় তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। এই ঘটনা থেকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই মামলা এখানে শেষ। জি, জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। এর বাইরেও তার মামলা আছেন। আরেকটি মামলা আমরা করছি মেইন 23 নম্বর কোর্টে, 10 ট্রাক অস্ত্র মামলা। এই 10 ট্রাক অস্ত্র মামলা শুনানির শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে। আচ্ছা, এই মামলা কি তাহলে এখানেই শেষ? 21শে আগস্টের হ্যাঁ, বলেন বাইরে আনসার দিয়ে। দেখেন, 21শে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা সকলেই তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এটাই হতে হবে আইনের দৃষ্টিতে। কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে তাহলে বিচারটা হবে কার? 100 মানুষও যদি খালাস পেয়ে যায়, নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না। এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন
যারা পঙ্গু হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি টু দেম। কিন্তু এই বলে বাবর সাহেব, এই বলে তারেক রহমান সাহেব, এই বলে মুজাহিদ সাহেব, এই বলে সালাম পিন্টু সাহেব, যাকে ইচ্ছা তাকেই আপনি সাজা দিতে পারবেন না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা। সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত না। তাদের জন্য কি পথ থাকলো? তাদের পথটা কি থাকলো? জি, তারা যারা ভিকটিম হয়েছেন, যারা এই মামলায় হয়েছেন, তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট। রাষ্ট্র সেটা দেখবে। কিন্তু আমাদের কথা হলো, কাউকে আপনি পান না কে আসামি হবে। বিচারিক প্রক্রিয়ায় তার এই খালাসির বিরুদ্ধে যা ইচ্ছে তা করতে পারবে তারা, কিন্তু এটা ডিপেন্ডস করবে যারা এখানকার আসামি ছিলেন কিংবা যারা ইনফরমেন্ট ছিলেন তাদের পরবর্তী লিগ্যাল পদক্ষেপের। কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান, প্রকৃত আসামি, এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দেবেন, এটা হবে না। সাথে একজন ছিল কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলমকে নামের ভুলের কারণে তাকে 17 বছর কন্ডেম সেলে থাকতে হয়েছে। পুলিশ সাক্ষী দিয়ে বলেছে তারা গ্রেপ্তার করেছে জাহাঙ্গীর আলম বদরকে, যার বাড়ি দোহার। এই জাহাঙ্গীর আলম বদর ছিল মুফতি হান্নানের সাথে 9টি মামলার সহযোগী আসামি। অথচ এই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া, যিনি ল্যাব তোষকের একজন দোকানদার ছিল, সাক্ষী দিয়ে বলা হয়েছিল ঘটনার সময় তিনি কুষ্টিয়াতে ছিলেন। এরপরও অত্যন্ত অন্যায্যভাবে, অত্যন্ত অন্যায়ভাবে তাকে পাতানো সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। 17 বছর তিনি এই কন্ডেম সেলে ছিলেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমার ডান পাশে যে মেয়েটি আপনারা দেখছেন, তার বয়স ছিল তখন 4 মাস। 4 মাস সময়ে তার বাবা অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয় এবং এখন সে মুক্তি পেয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।